নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর। দেখুন, আজ 1 মে, অর্থাৎ মে দিবস। মে মাস শেষ হওয়ার আগেই আমাদের পর্দায়, আমাদের চ্যানেলে জুন এসে হাজির। হ্যাঁ, ঠিক ধরেছেন। তারকা সাংসদ জুন মালিয়া আজকে আপনাদের সাথে, আমাদের সাথে আড্ডা মারবেন। জুন, আপনাকে স্বাগত এনকে ডিজিটালে। সঙ্গে আছেন প্রসূন গুপ্ত। প্রসূনদা, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ প্রবীরদা, থ্যাংক ইউ বল প্রসূনদা, থ্যাংক ইউ, নমস্কার। জুন, সরাসরি আমি আপনার কাছেই যাব। এই যে নির্বাচনটা হয়ে গেল, মানে আপনাকে আমি কোনো অরাজনৈতিক প্রশ্ন করব না, শুধু রাজনৈতিক প্রশ্নই করব। তো এই যে নির্বাচন হয়ে গেল, 294টা কেন্দ্রে নির্বাচন হলো, আর আপনার তার সাথে আপনি দেখলেন নির্বাচন কমিশনের যা ভূমিকা এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, এটাকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশনের যে ভূমিকাটা, এটা তো একদমই আমরা দেখলাম, যেটা শুধু আমি কেন, গোটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখলো এবং গোটা দেশ দেখলো, যে কতটা মানে বায়াস এরা ছিলেন টুয়ার্ডস আমাদের অপোজিশন পার্টি যেটা বিজেপি, এবং কিভাবে পুরোটাই কিরকম একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে, মানে যেভাবে দিল্লির বাবুরা বলেছেন, ওনারা সেইভাবেই একদম অর্কেস্ট্রেটেড ওয়েতে পুরো নির্বাচনটা করে গেলেন। টিল ডেট এখনো আমাদের শেষ হয়নি, আমাদের কাউন্টিং বাকি আছে, আমাদের রেজাল্ট ডে বাকি আছে। সুতরাং টিল ডেট যেটা ওনারা করে গেলেন, এটা সত্যি মানে আমি আশ্চর্য। আমি এতগুলো বছর ধরে আমি দেখে আসছি, সেই ছোটবেলা থেকে দেখছি, যবে থেকে সেন্স এন্ড সেন্সিবিলিটি হয়েছে, আহ, এতগুলো ইলেকশনস দেখলাম, এতগুলো ইলেকশনে পার্টিসিপেট করলাম, নিজে ডিরেক্ট ইলেকট্রাল প্রসিডিওরেও পার্টিসিপেট করেছি, একবার নয় দুবার, মানে এরকম দেখিনি। এটা সত্যি নজিরবিহীন। আমি জুনকে আরো একটা প্রশ্ন করব, তারপর প্রসন্নদা করবেন। জুন, সমস্ত এক্সিট পোল দেখাচ্ছে যে বিজেপি বিপুল জনমত নিয়ে আসছে। আমরাও একটা এক্সিট পোল করেছি, প্রত্যেকবারই করি। আমরা সেখানে দেখতে পাচ্ছি বিজেপি 60-এর গণ্ডি পার হচ্ছে না। আপনার কি মতামত? দাদা, অনেস্টলি স্পিকিং, এক্সিট পোলের আমরা যা দেখে এসেছি বিগত কয়েক বছর ধরে, ইটস আ ফার্স। আমি আপনাদের কথা বলছি না, আপনাদেরটা খুবই আপনারা জেনুইনলি করেন, নন বায়াস ভাবে করেন, এবং বাকি যেগুলো হচ্ছে ন্যাশনালি, যেটা আমরা কোট আনকোট আমি বলবো গদি মিডিয়া যা করছে এবং করে বেড়াচ্ছে, এক্সিট পোলের মানটাই নষ্ট হয়ে গেছে। মানে এভরিওয়ান, এক্সিট পোল মানেই সবাই ভাবে যে ও হা হা হি হি একটা ব্যাপার হয়ে গেছে, ছেড়ে যাও ছেড়ে দাও, এক্সিট পোল দেখতে হবে না, রেজাল্টের জন্য ওয়েট করবো। মানে ইটস বিকাম আ জোক। এক্সিট পোল ইজ আ জোক। অগেন আই এম সেইং, আমি আপনাদের কথা বলছি না, আপনাদের মতো কয়েকজন এখনো গুটি কয়েকজন আছে যারা জেনুইনলি এটা করতে চায়, যারা রিসার্চ করে করতে চায়, যারা ফিল্ডে গিয়ে কাজ করছে, দিনের পর দিন ফিল্ডে গিয়ে কাজ করে, যেটা অ্যাকচুয়াল এক্সিট পোল যাকে বলে সেটা করে আনছেন। কিন্তু পাশাপাশি আপনাদেরই যারা বাকি কাউন্টার পার্টস, তারা জায়গাটাকে এমন মানে কি বলবো নষ্ট করে ফেলেছে যে এখন মানে একটা 18 ইয়ার ওল্ড যা বলবে, একজন 80 ইয়ার ওল্ডও তাই বলবে যে এক্সিট পোল ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে। মানে এক্সিট পোল ইজ মোর লাইক কি বলবো, বিগ বস টাইপের। আচ্ছা, দেখছি, এনজয় করছি, সবাই অনেক কিছু চাচাচ্ছে, সবাই বক্তব্য রাখছে, ঠিক আছে, চলছে এই মানে ইটস অলমোস্ট লাইক দ্যাট। বাট অ্যাকচুয়ালি সবাই রেজাল্টের জন্যই ওয়েট করবে, বিকজ 21-এর এক্সিট পোল আমরা দেখেছি, 24-এর এক্সিট পোল দেখেছি। সুতরাং এক্সিট পোলটা ইটস বিকাম মোর অফ আ ফার্স। প্রসন্নদা, দেখুন, আমি গতকাল দেখলাম, আপনারটাও দেখলাম, কতগুলো দেখলাম, অনেকেই করছে। ইউজুয়ালি এক্সিট পোলের ব্যাপারটা হচ্ছে যে যেটা প্রণয় রায় করতেন বা যোগেন্দ্র যাদবরা যেটা করেছিলেন, যেটা একেবারে গোড়াতে দূরদর্শনে দেখানো হতো, সেটাতে অনেক দেরিতে তারা এক্সিট পোলটা কিন্তু বেরোতেন। এক্সিট পোলটার নিয়মটা হচ্ছে আমি বেরোলাম সঙ্গে সঙ্গে রেজাল্ট, এটা হতো না, ওরা প্রায় 3-4 ঘন্টা বাদে। তার কারণটা হচ্ছে মেশিনারি ইউজ করে সেগুলোকে জড়ো করে তবে সেটাকে কাউন্ট করে
এটা তো আর ম্যাজিক নয় যে 6টার সময় আমার কাছে সমস্ত তথ্য চলে এলো অথচ 8:30 অব্দি ভোটটা হচ্ছে। এটা পয়েন্ট 1। পয়েন্ট 2টা যেটা আমার মনে হয়েছে যেটা মানে মোটামুটি সবাই দেখিয়েছে, গতকাল একটা দেখিয়েছে, সেটাকে আমি বাদ দিয়ে আমি ধরছি। প্রবীরদা, আপনি খেয়াল করে দেখুন, জুন তোমাকেও বলছি, তুমি খেয়াল করে দেখো যে একটা পরিবর্তন বা প্রত্যাবর্তন, এরকম একটা যদি প্রশ্নটা রাখি, প্রথম কথাটা হচ্ছে যে পরিবর্তন যখন হয় তখন পরিবর্তনের একটা ডিফারেন্স থাকে। কিভাবে থাকে? ছোট স্টেট যেগুলো রয়েছে, ছোট স্টেট, অর্থাৎ গোয়া একটা ছোট স্টেট, ধরো পুদুচেরি যেটা হলো সেটা একটা ছোট স্টেট, যেখানে ত্রিপুরা একটা ছোট স্টেট, বা দিল্লি একটা ছোট স্টেট হিসাবে পরিগণিত হয়। এখানে ডিফারেন্সটা 5টা থেকে 10টা আসনের ডিফারেন্স হয়, মানে সেটা আমরা মেনে নিই। বাট দ্য বিগ স্টেটস লাইক ইউপি, মহারাষ্ট্র অর ওয়েস্ট বিহার। বেঙ্গল, হ্যাঁ, বিহার, তো এদের যেটা ডিফারেন্সটা হয় সেটা মানে মিনিমাম, অ্যাটলিস্ট পরে আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে বলছি, এগুলোর ডিফারেন্সটা হয় 70 থেকে 80টা সিটে। এবার কথাটা হচ্ছে যে পরিবর্তন, যদি আমি ধরি পরিবর্তন, যে একটা পরিবর্তন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চাইছে না, পরিবর্তন করো। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি শো করছো কি 135 থেকে 140 তৃণমূল, 145 থেকে 160 বিজেপি, মানে অ্যাভারেজে আমি বলছি, আমি 155 ধরে নিচ্ছি, মানে তৃণমূলের 140, 155, ডিফারেন্স ইজ অনলি 15 6। তাহলে পরিবর্তনটা বিশেষ বিশেষ জায়গা হলো, ধরা যাক জুনের এলাকা, বা পশ্চিম মেদিনীপুর, সেখানে পরিবর্তন হলো, আবার ঝাড়গ্রামে গিয়ে পরিবর্তনটা স্টেডি হয়ে গেল। যেটা আমি গত পরশুদিন রেজাল্ট বেরোনোর পর আমি যেটা বেরিয়েছিলাম, মানে আমি এটা ফেসবুকে লিখেছিলাম, এটা ডিটেল, সেটাই আমি দেখলাম যে আনন্দবাজার গতকাল পরিষ্কারভাবে যেটা লিখেছে যে তারা প্রথম কথা দায় নেয়নি, অথচ আনন্দবাজারই কিন্তু এগুলো স্টার্ট করেছিল, তাদের এবিপির সঙ্গে নিয়েলসন ছিল, সি ভোটার ছিল, ইত্যাদি ইত্যাদি। তারা দায় নেয়নি এবং তারা বলছেন যে এরকম গায়ে গায়ে রেজাল্ট হয় না। এবার রেজাল্টের আরেকটা পার্ট বলি, রেজাল্টের দ্বিতীয় পার্ট যেটা খুব মানে ধরার মতন, মানে ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে 140 বা 45 এবং 155 এটা যে দিচ্ছে, এটা অলমোস্ট প্রত্যেকেই প্রায় কাছাকাছি, কেউ কিন্তু খুব বেশি দেয়নি, মানে 190, 100, একটা দুটো। তো মানে কাছাকাছি কেন রাখছে? তার দুটো কারণ হচ্ছে, এদের উপর কোন রকম ভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। একটা তো জানি আমি, শাহের নিজের চ্যানেল, তো এরা যখনই রেজাল্টে উল্টোরা হবে, তারা বলবে যে আমরা তো প্রায় কাছাকাছি গিয়েছিলাম। এবং অ্যাক্সিস মাই মাইন্ড, এই যারা করে, প্রদীপ জৈন না কি নাম, সে তো গতবারে হাউ হাউ করে কেঁদেছিল, যেবার জুন তুমি পার্লামেন্টে গেলে, যে সমস্ত ভুলভাল বলেছিল, জুনও হেরে গিয়েছিল। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য আজকে এক্সিট পোলের ব্যাপারে আমি দেখছি যে বিজেপির লোক যারা, তারাও চুপচাপ রয়েছে, তারা বুঝতে পারছে। সেকেন্ড আইটেম যেটা, যে তাহলে এরকম একটা এক্সিট পোল করলো কেন? কারণটা হচ্ছে বিজেপি চাইছে যে স্পিরিটটা ধরে রাখতে। তার দুটো কারণ, যে তাদের ছেলেপুলেরা, দেখুন 6 মাস এখানে, ওই যে গুন্ডাটা এসছে যেটা, সে 6 মাস এখানে থাকবে, তার দল বল নিয়ে, ওই ইয়ে নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে থাকবে, ওই যে দক্ষিণ 24 পরগনা যে এসছে আর কি। 6 মাস থাকবে কেন? ইফ ইউ আর কনফার্ম কি তুমি ক্ষমতায় আসছো, তা তোমার তখন নিজের মতন করে পুলিশ তৈরি করে নেবে। 6 মাস থাকার তো কোনো মানে হয় না। এটা একটা এক্সাম্পল। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি, এই ক্ষেত্র থেকে, যে তারা বলছে যে আমরা যা করার করছি এবং 5 তারিখের পর আপনাদেরকে জবাব দেবো, 4 তারিখে ভাই রেজাল্ট, এটা আজ গতকাল এই কথাটা বলেছে। এবং এই যে রেজাল্টের জায়গাটা, যে একেবারে গায়ে গায়ে লাগানো, এই গায়ে গায়ে লাগানো, মানে আমাদের স্বাধীনতা উত্তর যুগে 1952 প্রথম ইলেকশন হয় পশ্চিমবঙ্গে, যেটা হয় তারপরের থেকে আজ অব্দি, মানে 2026 অব্দি যত বিধানসভার ভোট হয়েছে, অনলি ওয়ান টাইম, একবার মাত্র এরকম গায়ে গায়ে ঘেঁষা একটা রেজাল্ট হয়েছিল, সেটা হচ্ছে 1967। হ্যাঁ, 1967 সেবার কংগ্রেস হেরে গেল, প্রথম কংগ্রেস সরে গেল, প্রফুল্ল সেন নিজেও হারলেন, এবং একটা 5 মেশালি সরকার হলো, যারা কেউ কারোর সঙ্গে অ্যালায়েন্সে ছিল না। সিপিআই আলাদা একটা গ্রুপ ছিল, সিপিএম 6 জনকে নিয়ে একটা গ্রুপ ছিল, সবাই মিলে প্যাক্ট হয়ে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়ালো, তখন সিট কম ছিল, 268 না কটা সিট ছিল পশ্চিমবঙ্গে। তার সঙ্গে কংগ্রেসের ডিফারেন্সটা ছিল অনলি 25 সিটস অর 30 সিটস। খগেন দাশগুপ্ত সেবার বিরোধী দলনেতা হয়েছিল। আমার এগুলো মানে মানে জানার ব্যাপার না, এটা আমি
পড়াশোনা করেই বার করতে পেরেছি। তাছাড়া জুন, তুমিও দেখো, প্রবিদ্যা আপনিও দেখুন, আপনি তো এই ব্যাপারে এক্সপার্ট ম্যাজিশিয়ান সবাই বলে, যে এখনো পর্যন্ত যতগুলো হয়েছে, 77-এ বামফ্রন্ট এসেছিল বিশাল ভোট নিয়ে, বিরোধীদের 30টা ছিল জনতা পার্টির, 20টা ছিল কংগ্রেসের, আর বাকি ওদের। তারপরে যত ভোট হয়েছে, এই মমতা যখন এলেন 2011-তে, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 183, কংগ্রেস 40-44 এরকম একটা আসন, বামেরা 78। তো আমার কথাটা হচ্ছে যে এবার এরকম গায়ে ঘেঁষাঘেঁষি রেজাল্টটা হচ্ছে কেন? প্রত্যাবর্তন না পরিবর্তনের প্রশ্নে আমার কথা হচ্ছে যে পরিবর্তন যদি করতে হয়, যে মমতা গভর্নমেন্টকে হাঁটাও, তাহলে তো সবাই মিলে একই রকম ভোটটা দেবে। সুতরাং এটা তো আমার কাছে কনফিউজ মনে হয়েছে, এবং এই জায়গাটা মানে সব মানলাম যে ঠিক আছে, তুমি একটা প্যারামিটার দিয়ে তুমি না প্রসূনদা, এবারের ভোটে এই যে ভোট দান শতাংশ, এটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। প্রচুর মানুষ গিয়ে দলে দলে ভোট দিয়েছে। কখন এত মানুষ ভোট দেন আমরা দেখেছি অতীতেও, যে যখন মানুষ পরিবর্তন চান অথবা প্রত্যাবর্তনটাকে খুব বিশালভাবে চান। গত 5 বছরে, আমি বাকিটা ছেড়েই দিলাম, গত 5 বছরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন কোনো কাজ করেনি যে দলে দলে মানুষ গিয়ে বিজেপিকে ভোটটা দেবে, এরকম কোনো উদাহরণ নেই। বরং পশ্চিমবঙ্গ মানুষের টাকা তারা বিভিন্ন ছলচাতুরি করে আটকে রেখেছে, তাদেরকে বঞ্চিত করেছে, এটা যেমন আছে। পাশাপাশি জুন, আপনিও লক্ষ্য করবেন যে প্রতি 10 জন মানুষে একজন মানুষ কিন্তু এসআইআর এ এফেক্টেড হয়েছে, এবং এসআইআর এ এফেক্টেড হওয়াতে সেই রোষটা গিয়ে পড়েছে বিজেপির ওপরে। এটা কিন্তু আমরা সমীক্ষা করতে গিয়েও দেখেছি। এই যে বিপুল পরিমাণ যে মানুষ ভোট দিয়েছেন, জুন আমাদের সমীক্ষায়, এবং প্রসূনদা তো জানেনি, আমাদের সমীক্ষায় আমরা বিজেপিকে 60-এর বেশি দিতেই পারছি না। সেখানে অন্যান্য চ্যানেল যা দেখাচ্ছেন তাদের দেখানো নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আপনিও জানেন, আপনারা সকলেই জানেন যে চ্যানেলগুলো কিভাবে দেখায়। জুন একটু আগে বললেন এরা পুরোটাই ফার্স হয়ে গিয়েছে, মজা, লোক হাসি ঠাট্টা তামাশা করে এখন, সেটা ঠিক। কিন্তু জুন, আপনার কি মনে হয় যে এই যে বিপুল পরিমাণ মানুষ গেলেন ভোট দিতে প্রচন্ড গরমকে উপেক্ষা করে, এর কারণটা কি হতে পারে? এসআইআর তো বটেই। আপনি যেটা বললেন প্রবিদ্যা, যে এই যে আমি যেমন ভোট দিলাম, আমার কিন্তু খারাপ লাগছিল ভেবে যে আমি আমার ডেমোক্রেটিক রাইটটা কিন্তু কালকে দিলাম, গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করলাম ইভিএম মেশিনে আমার বোতাম টিপে। কিন্তু আমার মতো বাকি অনেকে আছে যারা সিটিজেন্স অফ ইন্ডিয়া, যারা এই দেশের নাগরিক, তাদের তারা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারলো না। অনেক সিরিয়াস ভোটার্সরা আছে, এরকমও আছে যারা হয়তো ইলেকশন, ঠিক আছে ইলেকশন ডে আমাদের জন্য একটা ছুটির দিন, আমরা আড্ডা মারবো, আমরা সিনেমা দেখবো, কি হবে, আমার একটা ভোট কি যায় আসে। কিন্তু আবার এরকমও তো অনেকে আছে যারা ভোটটা দিতে চায়, যারা এই 5 বছর অপেক্ষা করে থাকে যে কবে আমরা যাব, কবে ঠিক। আমরা আমাদের এই গণতান্ত্রিক রাইটটা প্রয়োগ করব। সুতরাং এরকম অনেক সিরিয়াস ভোটার্সরা আছে যারা ভোটটা দিতে পারলো না। অনেক ফার্স্ট টাইম ভোটাররা আছে। একটা 18 বছরে যখন আমরা প্রথম ভোট দিতে যাই, তার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। সেরকম কত ছেলে মেয়েরা ভোট দিতে পারেনি, কত বাড়িতে বাবা ছেলে মেয়ে ভোট দিতে যাচ্ছে, মা ভোট দিতে পারছে না, মা ভোট দিতে যাচ্ছে তো বাবা ভোট দিচ্ছে না। এরকম একটা জিনিস, এটা তো অবভিয়াসলি একটা এফেক্ট পড়বে যে আমাদের গণতান্ত্রিক অধিকার কেন ছিনিয়ে নেওয়া হলো, কেন এই এসআইআর প্রসিডিওরটা এইভাবে করা হলো। এত একটা সিরিয়াস ব্যাপার, সেটাকে কেন আরো সময় দেওয়া হলো না? কেন যে ইলেকট্রাল লিস্টে আমরা যে 24-এর যেটা করলাম সেটাই এবারে হতে পারতো, তারপরে ওরা অনায়াসে 29-এর আগে আর এসআইআর করে সুন্দরভাবে জিনিসটা হতে পারতো, সেটা ওরা করলো না। সব কিছুতে জোর জুলুম, সবকিছু। আমাদের পার্লামেন্টেও দেখুন কি চলছে, কি চলছে পার্লামেন্টে বলুন, মকারি ছাড়া কি চলে ওখানে? ট্রান্সজেন্ডার এরকম একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, ওটা হই হই করে 1 ঘন্টা না 2 ঘন্টা একটা ডিসকাশন করে সেরে ফেললো, ঠিক আছে। এই যে উইমেন এম্পাওয়ারমেন্টটা আনার চেষ্টা করছিল, সেটা পারলো না, বিকজ ওটা একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলে ওরা পারলো না, আমরা ওটাকে আটকাতে পারলাম। কিন্তু এটা তো ওই যে তুগলকি ব্যাপার, আমাদের এটা করতে হবে তো করতে হবে। বাচ্চা কিছু ছেলেরা দেখবেন মা বাবার সঙ্গে বাজার করতে যায়, একটা কিছু দেখলো সেটা আমাকে পেতেই হবে বলে সেই হাত পা ছুড়ে কান্নাকাটি করে। আমার তো এরকম মনে হয়, মানে মোদিজি, অমিত শাহ, এদের পুরো টিমটাকে ওরকম মনে হয়, মানে স্পয়েলড ব্র্যাট।
এখন তো এখনই করতে হবে। কিন্তু গণতান্ত্রিক দেশে মানে আমার উই আর প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে আমরা এত বড় একটা গণতান্ত্রিক দেশ, রিপাবলিক অফ ইন্ডিয়া, সেখানে এতগুলো সিটিজেনের সাথে এই অন্যায়, তার উপর অত্যাচার, তার উপর অবিচার, এই যে লাইনে দাঁড় করিয়ে রাখা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এই গরমে কত মানুষের প্রাণ গেছে, এগুলোর একটা রোষ পড়বে না প্রবীরদা? এরা বললেই হলো। আর বাংলার মানুষ, আমি বারবার বলে এসেছি এসআইআর এর প্রথম দিন থেকে, যে বাংলার মানুষ আর যাই হোক বোকা নয়, আমরা আর যাই হোক আমরা অ্যাওয়্যার, আমরা পলিটিক্যালি ভীষণ অ্যাওয়্যার, একদম। প্রত্যেকে আমরা অ্যাওয়্যার। মানে বাড়ির গিন্নি থেকে শুরু করে মানে প্রত্যেকটা সিটিজেন আমরা কিন্তু হবে। এটা বিশেষ করে দেখা যায় রুরাল ইন্ডিয়াতে। আমি তো 5 বছর হলো ওখানে কাজ করছি, আমি তো জানি মানুষ কতটা সিরিয়াস, তাদের জন্য ভোট একটা খুব বড় ব্যাপার। আর ঠিক। একটা ভীতিও তো তৈরি হয়েছে না। এবারে আরো একটা ব্যাপার আমি দেখলাম, যে আমি যখন দিল্লিতে গেলাম, এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনেকে নাচছে যে সব পরিযায়ী শ্রমিকরা এসে নাকি বিজেপিদের ভোট দিয়ে গেছে। একদমই নয়, একদমই নয়। আমি নিজে দিল্লিতে গিয়েছি, দিল্লির প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমাদের বাঙালি ছেলেমেয়েরা কাজ করে, তারা নিজেরা এসে আমাকে বলেছে যে এবার আমরা যাবো কিন্তু দিদি, অন্যবার আমরা যাওয়া হয় না, আমরা প্রত্যেকে যাবো, দিদিকে গিয়ে ভোটটা দেবো। না, এটা ঠিক। সুতরাং মানুষ ডিসঅ্যাপয়েন্টেড, খুব ডিসঅ্যাপয়েন্টেড। আর একটা ভীতিও কাজ করছে যে বাবা এবার যদি ভোটটা না দিয়ে আবার পরের বার যদি আবার প্রবলেম হয়। কেউ কেউ বলছে না যে স্লিপ গুলোকে ল্যামিনেট করে রাখতে হবে। আমার বাড়িতে আমার যে দিদি আমাকে হেল্প করে, সে বলছে দিদি স্লিপ গুলো ল্যামিনেট করে রাখবে না, আমাকে বলছে স্লিপ গুলো কিন্তু ল্যামিনেট করে রাখতে হবে, নাহলে আবার প্রবলেম হবে। মানে এরকম একটা ভীতিও কাজ করছে। ঠিক। বাট দেখা যাক। জুন, আপনাকে তো সবসময় পাবো না, তাই আমি বেশ কিছু প্রশ্ন জমে আছে, সেগুলো করে ফেলি। প্রথমত, আপনি দেশের সর্বোচ্চ আইনসভার একজন সদস্য। আপনি একটু বলুন যে এই যে প্রথমে আদালত বলল যে একজন মানুষকেও বাদ দিয়ে ভোট হবে না, তারপরে দেখা গেল প্রায় 27 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট হলো। আপনি 27 লক্ষ ছেড়ে দিন, দুজনকে বাদ দিয়েও ভোটটা হলে সেটাকে কি আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ভালো বিজ্ঞাপন বলে মনে করেন? একদমই না। আমি তো বলছি, আই মিন উই আর প্রাউড দ্যাট আমাদের উই আর পার্ট অফ দিস হিউজ লার্জেস্ট ডেমোক্রেটিক কি বলবো একটা নেশন আমরা। সেখানে এটা আমরা কি এক্সাম্পল সেট করলাম, যেখানে ঠিক। আমরা আমাদের বাকি সিটিজেন কত মানে অর্ধেক তো আমাদের মহিলারা ভোট দিতে পারলো না। আহ, কত মাইনরিটি হওয়াটা কি তাহলে একটা কি বলবো মানে আমি জানি না, ইটস লাইক পানিশমেন্ট দেওয়া হলো। না, কি এদেশে ধরনের মাইনরিটি democracy হওয়াটা দেয়? কিন্তু অপরাধ হয়ে গেছে জুন, আপনি দেখবেন সেটাই লক্ষ্য বলছি, করে। ইটস লাইক আ পানিশমেন্ট। একদম। এটা তো তাদের অপরাধ নয় যে তারা ইসলাম ধর্মে তারা ঠিক। পালন করেন। এটাতে কারো অপরাধ হতে পারে? হাউ ক্যান রিলিজন প্লে সাচ আ সিগনিফিকেন্ট রোল ইন আ ডেমোক্রেসি? কারেক্ট, আই একদম আই ঠিক। রিয়েলি স্টান। মানে কেন রিলিজনের জায়গায় থাক, ডেমোক্রেসি, এটা একটা কনস্টিটিউশনাল রাইট, আমাদের ডেমোক্রেটিক রাইট, সেখানে রিলিজন কেন ঢুকবে? সেখানে মাইনরিটিদের ওপর কোপ পড়লো, সেখানে মহিলাদের ওপর কোপ পড়লো বিশেষ করে। কেন? কারণ দিল্লির বাবুরা মনে করেন যে মহিলারা দিদির ফ্যান ক্লাব, তাদের ওপর আগে এই দুটো সেক্টরকে আগে সরিয়ে দাও, তাহলে হয়তো আমরা জিততে পারবো। সেগুড়ে বালি 60 কেন? আমি তো বলছি এরা 60-এর গণ্ডিও মানে 50ও যদি পেরিয়ে যায় এবার, দে শুড ফিল লাকি। প্রশ্নটা আপনার আমার প্রশ্ন আ বিগ জিরো। না না না, আমি আমি দেখেছি, আমি মানে জুন অনেক বেটার, কারণ জুন অনেক বেশি খেটেছে। আপনাকে বলি প্রবিদ্যা, কারণ জুনের সঙ্গে আমার প্রায় প্রত্যেক দিন অনেকটা সময় ধরে কথা হতো, এবং জুন যে সার্ভিসটা দিয়েছে ন্যাচারালি মানে একটা সেলিব্রিটি এবং সিনেমা জগতের জায়গা থেকে আমাদের কনসেপশন যেটা হয়েছিল যে আর কত কি করবে, প্র্যাকটিক্যালি আমার রাজ্যেও আমি সেটা এর আগে দেখেছিলাম যে নিজের জোনটা নিয়ে থাকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু জুন বা টিম জুন, মানে জুনের সঙ্গে যারা টিমটা ছিল, তারা শুধুমাত্র কিন্তু পশ্চিম মেদিনীপুর নিয়ে থাকেনি, বন 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 করে দক্ষিণবঙ্গটা ঘুরেছে। তো এই যে দৌড়ঝাঁপটা করেছে, ও কিন্তু বিভিন্ন সময় জুন বিভিন্ন লোকের সঙ্গে সরাসরি কথা, যেমন দক্ষিণ 24 পরগনাটা আমারও যাওয়ার কথা ছিল একসাথে, কিন্তু আমাদের একটু মিসকমিউনিকেশন হওয়াতে আমাদের সেটা আলাদা হয়ে গেছিলাম। মানে ও যেদিনকে গেল পরের দিন আমি গেলাম। তো ও মানুষকে খুব সামনাসামনি দেখেছে, ও নেমে গিয়ে কথা বলেছে।
মানে এটা একটা চমৎকার ব্যাপার যে জুন মালিয়া ফিল্ম অ্যাক্ট্রেস হতে পারেন, কিন্তু এখন শি ইজ অ্যাবসলিউটলি এ পলিটিশিয়ান অ্যান্ড এ গুড পলিটিশিয়ান অ্যান্ড এ অনেস্ট পলিটিশিয়ান। না অনেক ও যখন কথা বলছে আমি কাছাকাছি, আমি প্রথম যখন জুন মালিয়াকে শুনি, মানে প্রথম যখন উনি পলিটিক্সে এলেন, তখনও তিনি ক্যান্ডিডেট হননি, তৃণমূলের সদস্য হিসাবে কাজ করছিলেন। তখন থেকে আজকের জুন মালিয়া কিন্তু অনেক ম্যাচিওর, অনেক ম্যাচিওর। একদম একদম। থ্যাংক ইউ। মানে এবং ও- আমি কাজ করতে করতে হচ্ছে। হ্যাঁ, না, ঠিক। আমার সাথে আমি বলি আমার সাথে একাধিক তৃণমূল সাংসদের ব্যক্তিগত সখ্যতা আছে। আমি সংসদেও গিয়েছি বেশ কয়েকবার, সেখানেও আমি দেখেছি। এবং আপনার যারা সহ সাংসদ, তারাও কিন্তু আপনার ভীষণভাবে প্রশংসা করেন যে এত চটপট রাজনীতি এবং সংসদীয় রাজনীতিটাকে আপনি ধরে ফেলেছেন। সেটা নিয়ে কিন্তু আপনার প্রশংসা আপনার পেছনে আপনার সহ সাংসদরাও করেন। আমি এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব যে পশ্চিম মেদিনীপুর আপনার নিজের জেলা, এই জেলায় আপনি কতগুলো আসন আশা করছেন বিজেপির কাছ থেকে? মানে বিজেপি কটা জিতবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমরা কটা জিতবো? না, বিজেপি আমি কটা জিতবে? নন্দীগ্রাম, আমি পূর্ব দিয়ে শুরু করি। আমি বেশ। নন্দীগ্রামে গিয়েছিলাম দাদা, ওখানে প্রচার করতে গিয়েছিলাম আমি আমাদের ক্যান্ডিডেটের জন্য, পবিত্র দার জন্য। পবিত্র কর, হ্যাঁ। ওখানে গিয়ে, হ্যাঁ, ওখানে আমি যা দেখলাম, মানুষের যা উচ্ছ্বাস এবং ওনার যে গ্রিপটা আছে ওখানে, আমার দৃঢ় বিশ্বাস যে এবার নন্দীগ্রাম কিন্তু টিএমসি জিতবে। আমি জানি অনেকে অনেক কিছু ভাবছে বা অনেক কিছু বলছে, বাট আমার বিশ্বাস যে এবার কিন্তু তৃণমূল জিতবে। কারণ সেদিনকে আমি যা পালস দেখলাম ওখানে, আমি মাইনরিটি এরিয়াতেও গিয়েছিলাম দাদা সেদিন, জনসভা করেছি, আমি হিন্দু এরিয়াতেও গিয়ে জনসভা করেছি। এবং বিশ্বাস করুন, এই বিগত 5 বছর ধরে নন্দীগ্রাম খুব পিছিয়ে পড়েছে উন্নয়নের ক্ষেত্রে। আমি আমি যেটা বললাম, আমি তো ফিল্ডে থেকে কাজ করেছি 5 বছর, 3 বছর এমএলএ হিসেবে, আর 2 বছর অলমোস্ট হতে চললো এমপি হিসেবে। সাংসদ। আমার বাকি বাকি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর যেভাবে এগিয়ে গেছে, রাস্তাঘাট যাই বলুন, নন্দীগ্রাম আনফর্চুনেটলি অনেকটা পিছিয়ে পড়েছে এবং মানুষ সেটা বুঝতে পারছে। এবারে মানুষ কিন্তু সেটা বুঝতে পেরে ভোটটা এবার কিন্তু দিদিকেই দেবে। এবং একটা ক্ষোভ তো আছে, 2021-এর ক্ষোভটা তো মানুষ ভুলে যায়নি। যে মানে যেখানে আপনারা জানেন, আমিও সেদিনকে ছিলাম যখন মানে আমারও কাউন্টিং চলছে এবং কাউন্টিং প্রায় শেষের দিকে। আমার কাউন্টিং শেষ হয়ে গেছে, আমি মানে অ্যানাউন্স হয়ে গেল যে আমি মানে জয়ী হয়েছি। আমি তখন ভাবছি যে কখন দিদিকে মেসেজটা করব। আর তখন আমার যিনি ওখানে ছিলেন চিফ ইলেকশন অবজারভার, উনি আমাকে বললেন, আরে কনগ্রাচুলেশনস, আপনি তো জিতে গেলেন, ম্যাডামও জিতে গেছে। ম্যাডাম জিতে গেছে, ঠিক তার 10 মিনিট পর আমি দেখছি যে সবকিছু কেমন যেন একটা অদ্ভুত হয়ে গেল, সবাই কিরকম চুপ করে গেল। আর হঠাৎ তখন বলা হলো যে লোডশেডিং হয়ে গেল। সুতরাং এই ক্ষোভটা কিন্তু নন্দীগ্রাম ভোলেনি। এবং এইটা আমার মনে হয় যে সেখানে নন্দীগ্রাম, আমাদের যে তৃণমূলের পরিবার সেদিনকে যেভাবে হিউমিলিয়েটেড হয়েছিল, এই তারা এই দিনটার জন্য ওয়েট করছিল দাদা, যে কবে তারা আবার দিদিকে নন্দীগ্রাম ফিরিয়ে দেবে। এবং আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, আমি 90% শিওর ভাবে বলছি যে নন্দীগ্রাম আমরা জিতছি। বাকি সিটগুলো যেহেতু ওখানে একটা প্রভাব তো আছেই, আমি নাম করব না, আমি নাম করতে চাই না ওনার, তো একটা প্রভাব আছে ওনার। বাকি সিটগুলো যেমন ময়না বলুন বা খেজুরি বলুন, ওদিকে আমাদের আহ, এগরা, এগুলো কিন্তু 50-50 হয়ে আছে। আমার পশ্চিমে যদি আমি আসি, আমি আমার পশ্চিমের 7টার মধ্যে আমি তো সাংসদ হিসেবে চাই, মানে ওখানকার এমপি হিসেবে চাইবো আমার 7টা বেরিয়ে যাক। বাট অনেস্টলি আমার 2-3টে সিট 50-50 আছে। কোন সিটগুলো আমি বলতে চাই না। দাঁতন আসন নিয়ে আপনার কি কি বক্তব্য? দাঁতন স্পেসিফিক ভাবে দাঁতন বলুন। দেখুন দাদা, এবার আমি দাঁতন বলবো, তারপরে আপনি বলবেন কি এশিয়া নিয়ে কি বক্তব্য। না, আমি দুটো আসন নিয়ে বলবো, শুধু শুধু দুটো। না না, দুটো নিয়ে বলবো, দাঁতন আর খড়গপুর সদর। স্যার দাঁতন আমি জিতছি, মানে আমরা জিতছি, দিদিকে আমরা দাঁতন দিচ্ছি। খড়গপুর সদর, খড়গপুরও আমি বলছি 99.9% আমরা জিতবো।
বলেন কি দিলীপ ঘোষ হেরে যাবে? আমি জানি দিলীপ দা প্রসন্নদার খুব ভালো বন্ধু। তো তবুও আমি বলবো, কারণ যেটা হয়েছে, খড়গপুরের মানুষ, আবারও বলছি, যে বিগত 5 বছর ধরে খড়গপুরের মানুষ অনেকটা আহ, মানে একটু হলেও একটু বিমুখ হয়েছে বিজেপির প্রতি। এবং আহ, অনেক কিছু আছে যেগুলো এত কম সময় আমি হয়তো এক্সপ্লেন করতে পারবো না, যখন সরাসরি দেখা হবে আপনাকে বলবো। বাট অল টুগেদার মিলিয়ে এবারে হাওয়া খুব ভালো। অভিষেক আমাদের মানে ক্যাম্পেইন এন্ড করেছে অভিষেক ব্যানার্জি। অভিষেক খুব তরতাজা একটি ছেলে। ও এই মুহূর্তে আমাদের রাজ্যের নয়, গোটা দেশের ওয়ান অফ দ্য প্রাইম ইউথ আইকন বলা চলে। এবং সেদিনকে কিন্তু আমাদের লোক জড়ো করতে হয়নি দাদা। খড়গপুরে অর্গ্যানিক ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে লোকেরা এসেছিল। যেখান যেখান দিয়ে অভিষেকের র্যালি গেছে, বাইরে থেকে, বাড়ি থেকে লোকেরা বেরিয়ে আসছিল তাকে স্বাগতম জানাতে। আহ, কারণ এই প্রথম মনে হয় অভিষেক এতগুলো বছর পর গেল। গতবার আমার সময় দিদি গিয়েছিলেন এবং দিদিও খুব ভালো রেসপন্স পেয়েছিল। অভিষেক খুব দারুণ বক্তব্য রেখেছেন এবং সবকিছু নিয়ে সেদিনকে একটা খুব ভালো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড হয়েছিল খড়গপুরে, যেটা বিগত অনেক বছর সেখানে দেখা যায়নি। সুতরাং আমাদের বিশ্বাস যে সবকিছু যদি সব ঠিক থাকে এবং আমরা নিজেরাও যদি ঠিক থাকি, তাহলে আমরা খড়গপুর জিতবো। কারণ প্রদীপ 1.5 বছর ওখানে ছিল, তো বাইপোলে ও জিতে বেরিয়েছিল। 1.5 বছরও কাজ করেছে, মিউনিসিপ্যালিটিরও চেয়ারম্যান ছিল। সুতরাং প্রদীপ হচ্ছে টেস্টেড অ্যাজ এ ক্যান্ডিডেট। ও কাজের ছেলে, ও কাজ করে, মানুষের পাশে থাকে বিভিন্ন সময়। তো সেই সেই দিকটা থেকে আমি বলছি যে আমরা জিতবো। প্রসূনদা, আপনার কোনো প্রশ্ন থাকলে করুন, তারপরে আমি শেষ প্রশ্নটা করব। না, আমার তো যেটা বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে যে আমরা আমাদের সার্ভে থেকে শুরু করে, আমি আপনাকে খুব বৈজ্ঞানিক সম্মতভাবে, সেটা জুনও নিশ্চয়ই মানবে, কারণ জুনকে আমি এই ব্যাপারগুলো আমি বলেছিলাম, আমি খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে কথাটা বলছি যে আপনার যদি পরিবর্তন হওয়ার ব্যাপার থাকতো, তাহলে সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন হতো। দেখুন, আপনি যদি বলেন যে ওই চাকরির প্রবলেম, 26,000-এর চাকরি গেল, কিংবা আরজিকর কাণ্ড, তাহলে সেটা শহরের মধ্যেও যদি থাকে, শুধু যদি সিটিগুলোর মধ্যেও থাকে, তাহলেও গ্রাম এত বড় যে সেখান থেকে মমতা ব্যানার্জি জিতে আসছে। আবার সার্ভে রিপোর্ট যেটা বলছে এদেরই আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা যে সার্ভে কিভাবে হয়, এক একটা জেলা ধরে ধরে হয়, এক একটা শহর ধরে ধরে হয়, যেটা বিশ্বখানিকটা করলো নিউজ 18-এ, কিন্তু আর কেউ করেনি। একদম মানে একটা একটা করে ধরে যেটা করতে হয়। তাহলে আমার কথাটা হচ্ছে যে কলকাতাতে 11টা সিটের মধ্যে 9টা সিট কনফার্ম ফর তৃণমূল কংগ্রেস। তাহলে 26,000 বলুন, আরজিকর বলুন, এটা প্রতিবাদটা তাহলে কোথায় হচ্ছে? এটা কি সুজিতের এলাকায় হচ্ছে, বা ইয়ের এলাকায়? এরকম ভাবে ভোট হয় না দাদা, আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি এতদিন ধরে ভোট করেছি, ফিল্ডে নেমে কাজ করেছি দিনের পর দিন, কিন্তু এরকম অদ্ভুত রেজাল্ট মানে কখনো হতে পারে না। এবং এবার কথাটা হচ্ছে, যেটা আমরা কেউ আলোচনা করছি না, যেটা জুনের বলা উচিত, মানে জুনকে এই প্রশ্নটা করতে ইচ্ছা করে, যেটা আমি কিন্তু প্রশ্ন তুলেছিলাম, যে শেয়ার মার্কেটের ধস যদি যদি গত 29 তারিখ মমতার ফেভারে এটা যেত, তাহলে শেয়ার মার্কেট মুখ থুবড়ে পড়তো। আচ্ছা, শেয়ার মার্কেটের দুটো নিয়ম আছে। একটা হচ্ছে কি, মাসের শেষে তুমি যদি কোনো রকম ভাবে শেয়ার মার্কেটকে ফেলে দাও, তার এফেক্টটা গিয়ে পড়ে মাসের প্রথমে, এবং প্রচুর টাকা গন্ডগোল হয়। যারা শেয়ারে ঘোরে বা সাট্টা বাজারে যারা ঘোরে, তাদের লস হয়। তুমি যদি মাসের প্রথমে গিয়ে এটা করো, যে শেয়ার মার্কেট ধসটা হলো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, অতটা গায়ে লাগে না। এটা পয়েন্ট 1। পয়েন্ট 2টা হচ্ছে যে দিল্লিতে যত লোক থাকে, তার থেকেও বেশি কলকাতার লোকেরা কিন্তু শেয়ার খেলে। মানে এভরি অল্টারনেট মানুষের কাছে কিন্তু শেয়ারের ব্যাপারটা আছে। সুতরাং শেয়ারের ধসটা যদি নেমে যেত, তাহলে একটা কেলেঙ্কারি হতো। এটাও একটা লজিক কিন্তু, যেটা সাট্টা বাজার বা আদার্স বলছে। আমাদের কি দুরবস্থা, সাট্টা বাজার কি বলবে, তার উপর ভোটের প্রক্রিয়া দাঁড়িয়ে রয়েছে। সো ইডিওটিক। যাই হোক, এটা কিন্তু একটা লজিক যে শেয়ার মার্কেটকে চাঙ্গা করার জন্য। এবং যেটা তামিলনাড়ুর ক্ষেত্রে বলা হয়েছে, যে তামিলনাড়ুতে কিন্তু মানে মেনলি চেন্নাই কেন্দ্রিক যে জায়গাটা, এখানে অত শেয়ারের হইচই ব্যাপারগুলো নেই, অত ব্যাপার নেই।
বাঙালি আমরা একটুখানি রসে বসে থাকতে চাই, তো আমরা একটু শেয়ারে লাগাই, এখানে লাগাই, সেখানে লাগাই, ঘরে বসে রোজগার করার আমাদের একটা টেন্ডেন্সি আছে, সেটা সাউথ ইন্ডিয়ানদের অত বেশি নেই। তো এই দুটো পয়েন্ট যেটা লজিক্যাল, যেটা মমতাদি বলেছেন ইতিমধ্যে, যে শেয়ার মার্কেটে ধস নামবে, অদ্ভুত লাগলো আমি যে ঠিক পয়েন্টটা উনি কিন্তু ধরতে পেরেছেন। জুন সেটা বেটার বলতে পারবে। না, একদমই শেয়ার মার্কেট বলুন, সাট্টা বাজার বলুন, এগুলোতে তো একটা থাকেই, এবং সেটা আপনি ঠিকই বলেছেন। আর এমনিতেও যদি আমরা মানে ওভারঅল দেখি, আমাদের সেন্সেক্সের মানে হ্যাঁ, যেটা হচ্ছে বিগত এই যুদ্ধ সবকিছু নিয়ে সেন্সেক্স অনেকদিন ধরেই একটা মানে পড়ে নিচের রয়েছে দিকে। ধস বলবো না, গ্রাফ একটা নিচের দিকেই আছে। নিচের দিকে। সুতরাং এইটা নিচের দিকে, এই এবার যদি গোড়া থেকেই যদি দেখানো হতো দিদির গ্রাফ একদম উপরের দিকে যাচ্ছে, হয়তো যেটা আপনি বলছেন যে সেটা কিছুটা হলেও মানে অনেকটাই এফেক্ট পড়তো। তবুও দেখা যাক কি হয়। না, আমি আমি বা- জুন প্রসূনদার সাথে খানিকটা তবে ডিফার আমার করছি। মনে হয় একটা হ্যাঁ, কোথাও বলুন। গিয়ে আবার হয়তো গ্রাফটা উঠবেও, এটা একটা অন্য ধরনের খেলা চলছে। সেটা আপনারা বেটার বলবেন আমার থেকে, না, কারণ আমি আহ, আমি আপনাকে পুরোটাই বলি একটা জুন, স্পেকুলেশন তো। একদম। না, আমি আপনাকে বলি, যেটা প্রসূনদা বললেন তার সাথে আমি অনেকটাই ডিফার করছি, যে বাঙালিরা ঘরে বসে রোজগার করতে চায় তাই শেয়ারে টাকা লাগায়। ব্যাপারটা এতটা জলবৎ তরলং নয়। না না, শেয়ার তারা বাজারে, তাদের কথা বলছি না, যারা রিটায়ার্ড পার্সন স্পেশালি। না আমি আপনাকে বলি রিটায়ার্ড যে, পার্সনদের কিন্তু ম্যাক্সিমাম শেয়ার মার্কেটে টাকা রয়েছে, না আমি মধ্যবিত্ত। আপনাকে বলছি যে এইটার ব্যাপারে আমার সামান্য অভিজ্ঞতা থেকেই বলছি, যে শেয়ার বা ফাটকা বা সাট্টা যাই বলুন না কেন, এইগুলো খুব প্রচলন কিন্তু আমাদের পশ্চিম ভারতে, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মহারাষ্ট্র। মহারাষ্ট্র, হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু আপনার প্রচুর চলে এই জিনিসগুলো, এবং মানুষের কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট হয়ে আছে এখানে। এই মার্কেটটা যাতে ধসে না যায় তার জন্য দেখবেন ন্যাশনাল মিডিয়াতে এই হাইপটা তোলা হচ্ছে যে বিজেপি আসছে, বিজেপি আসছে। কিন্তু হ্যাঁ, রিজিওনাল মিডিয়া বলতে আমি টেলিভিশন চ্যানেলের সাথে সাথে ইউটিউব মিডিয়াগুলোকেও বলছি, তারা কিন্তু কখনোই এটা বলছে না যে বিজেপি 100 পার করবে। আমি জুনের সাথে একদম সহমত, যদি এই ট্রেন্ড বজায় রাখতে পারে, এবং জুন যেটা খুব মানে সঠিকভাবে ইন্ডিকেট করলেন, সেটা হচ্ছে যে যদি আমরা নিজেদের ঠিক রাখতে পারি, অর্থাৎ ইভিএম গুলোকে যদি সঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু বিজেপি 50-এর নিচেও নেমে যেতে পারে। এটা কিন্তু আমার এই এতদিনকার সমীক্ষা করার অভিজ্ঞতা থেকে বলছি। এবার জন্য আমি একটা শেষ প্রশ্ন করে শেষ করব, সেটা হচ্ছে যে এই 294-এর মধ্যে তৃণমূল কংগ্রেস কত পাবে? প্র্যাকটিক্যাল শুনুন, আমার ড্রিম নাম্বার হচ্ছে 230। ঠিক আছে, সেটা আমার ড্রিম নাম্বার। সেটা আমি দিদির ফ্যান গার্ল হিসেবে, বা এতদিন ধরে যে পার্টিটাকে আমি সাপোর্ট করে এসেছি, সেই 2009 থেকে আমি অ্যাক্টিভলি দিদির সাথে কাজ করছি, সেখান থেকে তো আমি চাইবো যে 230 হোক। বাট আমি কোনোভাবেই, এই যে প্রসূনদা বললো, এই প্রসূনদার সাথে আমার প্রায় অল্টারনেট ডেট থেকে, মানে জবে থেকে এটা শুরু হয়েছে, প্রায় কথা হয়, রাতে কথা হচ্ছে। আরো আমার যারা আমার কলিগসরা আছেন, তাদের সাথেও আমি কথা বলছি, আমার বাকি এমপিরা বা আমার বাকি এমএলএরা, ক্যান্ডিডেটস, সবার সাথে আমার কথা হচ্ছে। আমরা কিছুতেই মানে অঙ্কটা সেই ঘুরে ফিরে কিছুতেই আমরা 200-র নিচে নামছি না। সুতরাং আই উইল নট বি সারপ্রাইজ, দিদি যে আজকে বললো 2026-এ আমরা 2026 পাবো, আই উইল নট বি সারপ্রাইজ যদি ম্যাজিক ফিগার দাদা আমরা ক্রস করে গেছি। কিন্তু আই উইল নট বি হ্যাপি উইথ 180 বা 185। আই ঠিক উইল ঠিক বি ঠিক। ভেরি হ্যাপি ইফ উই ক্রস 200। আমার ফিগার যেটা দাঁড়াচ্ছে 215। আচ্ছা, 215। আমার প্রশ্ন শেষ। প্রসূনদার যদি কোনো প্রশ্ন থাকে জুনকে আপনি করতে পারেন। না, আমাকে যদি আপনি বলেন যে কি, আরে আমাদের যেটা এনকে বেরিয়েছে, আচ্ছা প্রবীর দা, এট দ্য সেম টাইম আই মাস্ট টেক দ্য অপরচুনিটি টু গিভ ইউ আ কংগ্রাচুলেশন এন্ড থ্যাঙ্কস, যে আজকে Yes. ন্যাশনাল চ্যানেল আপনাকে নিয়ে আলোচনা করছে, থ্যাংক যে ইউ। আজকে एबीपी নিউজ সেখানে বলছে যে इनके डिजिटल तो ये कहा था तब क्यों ऐसे हुआ।
তো এই যে একটা জায়গায় আপনি পৌঁছাতে পেরেছেন, এবং ডেফিনেটলি এটা এটা একটা না, অধ্যবসায়ের এটা ব্যাপার। আমি পৌঁছাইনি, এটা আমাদের পুরো টিম ওয়ার্ক। জুন, পুরো প্রসন্ন একটু টিমের জন্য একদম একদম প্রসন্ন আমাকে একটু বেশি পছন্দ করেন বলে আমাকে ক্রেডিট দিচ্ছেন, কিন্তু এটা এনকে ডিজিটালের পুরো টিমের মানে ক্রেডিট, এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না। আমি তো তবে, শুধু ক্যামেরার সামনে বসি, বাকি কাজটা তো আমার আমাদের- সহকর্মীরা করেন যারা আমার ক্যামেরার পেছনে আছেন। তবু আপনার একটা চারটা- ফ্যান বেস তৈরি হয়েছে যে আপনি সেটা সঠিকটা দেখাচ্ছেন। আমার সৌভাগ্য সেটা। তো যাই হোক, আমার শেষ কথা, যে প্রশ্ন নয়, আমার কথাটা হচ্ছে যে আমরা জুনের মতন এতটা ম্যাচিওর একজন পলিটিশিয়ানকে যখন পেয়েছি, তো আগামী দিনেও আমরা নিয়মিতভাবে এরকম ধরনের আড্ডা বসাতে পারি। ইজন্ট ইট, জুন? ডেফিনেটলি ডেফিনেটলি জুন, আমরা আমাদের অনুষ্ঠানে জানি না, বাট না। ট্রাই করছি। আমি শেখার। আপনাকে বলি জুন, আমাদের এই স্পেসিফিক আপনাকে নিয়ে অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা 3 ইয়ারির কথা, মানে আপনারই ছবির থেকে নকল করে আমরা এটা করেছি। একদম। 3 ইয়ারির কথা, এই 3 ইয়ারির কথা আরো একবার হবে, দর্শকদেরকে আশ্বস্ত করছি, আবার হবে, রিপিটেডলি হবে, কারণ জুনের মতন ম্যাচিওর পলিটিশিয়ান আমাদের সত্যি সৌভাগ্য হয় না এরকম ম্যাচিওর পলিটিশিয়ানের সাথে এইরকম খোলামেলা আড্ডা দেওয়ার। তাই জুনকে ধন্যবাদ, ধন্যবাদ প্রসন্নাকেও, Thank you. ধন্যবাদ আপনাদের দর্শকদের সকলকে। সকলে ভালো থাকবেন, Thank you. শুভরাত্রি। শুভরাত্রি, জয় বাংলা।